রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগর সাপের মতন এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদি পাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গাঁয়ের মধ্যে এই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ ও ঝোপঝাড়। পাড়াগার শ্মশান যে কতটা ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আটপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করে শিয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। গাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। একদিন হঠাৎ ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন্দলই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় দিন 4 কেটে গেল। সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু তার সন্ধান আর পাওয়া গেল না। সেদিন সকালে জেলে পাড়ার জনাকয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন্দলইয়ের পচা গলা মৃতদেহটা চড়ে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে। শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদি পাড়ায় সংবাদ দিল। সকলে তখন ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারোর 7 দিনেই সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটাকে পাড়ে বেঁধে নিয়ে এলো। শ্মশানের ভিতর এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রিবেলা মাটির ভিতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেন দলইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2টি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে। জেলে পাড়া, বাগদি পাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্যকর ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদি পাড়া থেকে, আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি হতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলে তাদের আম গাছটার নিচে কে যেন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরের দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল, কিন্তু কাউকে দেখা গেল না। তখন তারা বলাবলি করতে লাগলো ও মনের ভুল। গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের উপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে। সন্ধে হলেই তারা বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের উপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর
হারিয়ে গেল। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও আর পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কি যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি আর করবে, তাই সে কিছু না বলে চলে গেল সেখান থেকে। মনে মনে সে বুঝল নগেন দোলয়ের ভূত এইসব কাণ্ড করছে। জেলেপাড়ার ফকির আর নিবিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল। বাড়ির পাশ দিয়ে তাদের যাবার রাস্তা, তাই তারা রাস্তা দিয়ে যাচ্ছিল আপন মনে। হঠাৎ তাদের চোখ পড়ল নগেন দোলয়ের বাস্তুভিটের দিকে। অবাক হয়ে ফকির আর নিবিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে, ওখানে কেনে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিবিরাম ভয় পেয়ে পালালো। ওরে বাবা, বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেন দোলয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসাই বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছোট ছেলেকে বললে, বাবু, ব্যাপারটা সবিজার বলে মনে হচ্ছে না। তোদের বাপ ভূত হয়েছে। তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, না হলে কোনোদিন তোদের বিপদ হয়ে যেতে পারে। নগেনের বড় ছেলে ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে ভয় পেয়ে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় পরা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তেমন তো ভূতেরও যাই নেই, তবে শুনেছি মাহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা ওদের কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবে দুই ভাই চুক্তি করলে। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। প্রায় তখন 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানির আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শিয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠানে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠানের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সে শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠানের মাঝখানে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই সেবা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলে, কি হলো মা, তুমি জ্ঞান হারিয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে।
উঠানে যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠানের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির হাড়, পালক, রক্ত পড়ে রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শিয়ালে ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শিয়ালের দুটো চোখ তো দপদপ করে জ্বলে। মা, হয়তো তাই দেখেই ভয় পেয়ে গেছো তুমি। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে চলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। এসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পিছন দিক থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনে বুক কেঁপে ওঠে যেন। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরের ওঝা বাড়িতে। কিন্তু মুশকিল হলো, ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনলে। দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি সব ব্যবস্থা করে আসব। এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বললে, সব শুদ্ধ 8 জন। আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি। কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দিও। তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দোলুয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়েই গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি, ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে। আবার কারোর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে। আবার কারোর ঘরের চালে মরার পোড়া কাঠ, বাঁশ পড়তে থাকে। সারা গাঁয়ের লোক ভয় কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতন জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক মরা নিয়ে শ্মশানে পোড়াতে এলো। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন ধরিয়ে দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরের পাশেই বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসেই দেখলে শুধু চিতাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করে বেশ একটা বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল।
অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদেহকারীরা পাছে ভয় পায় এই জন্য সে চুপ করে দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা তখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো। আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল। তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেও না, ভয় পেও না তোমরা, ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুটলি হাতে নিয়ে, এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র বলতে লাগলো। লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই এই গণ্ডির ভেতর ঢুকবে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূত কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে তোমরা চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করলো, মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কারোর মুখে কথা নেই। মাঝি বললে, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভিতর থেকে তুলে নিল কি করে? মাঝি বললে, গাছের উপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটা যেন একটু অবজ্ঞায় হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? যুবক বললে, বেশ দেখান, তাহলে বিশ্বাস করতে পারি। দেখো, অজ্ঞান হয়ে যাবে না তো? এতক্ষণ যখন হয়নি আর হব না। বেশ, এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের উপর ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো। সকলে দেখল বট গাছের মগডালের উপর বসে একটা বীভৎস কঙ্কাল, এবং তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিল। মাঝির কাছে সরে এলো সবাই। মাঝি বললে, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই, ও গাছ থেকে নেমে আসতে পারবে না, আর আমি কোথাও যেতে পারবো না। গাছকে গণ্ডি দিয়ে দিয়েছি আমি। এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুল্লিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমরা এখানে চুপ করে বসে থাকো। মাঝিকে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে, আপনি আমাদের এভাবে ফেলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আমাদের সাথে এখানে অপেক্ষা করুন। মাঝি হেসে বললে, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বট গাছের দিকে। লোকগুলো ভয় কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? তোর বাড়ি কোথায়? বাড়িতে তোর কে কে আছে? আমার বউ, তোর ছেলে, তাদের বউ আর নাতি নাতনি। ঠিক আছে, তুই কাছেই বসে থাক। পালাবার চেষ্টা করলে জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়েছি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজন ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো। দুজন লোক গাঁয়ে গিয়ে সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোকও এলো দেখতে।
নগেন দোলুয়ে 2 ছেলেও এলো। সবাই এলো বট গাছের নিচে। গাছের উপর তখন কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বললে, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে মরাটা ধপাস করে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মরাটায় খানিকটা মাংস কি যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতই মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে দেখিয়ে দিতাম। মাঝি বিড়বিড় করে সব মন্ত্র পড়ে উঠল। গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল, আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। মাঝি বললে, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি। নাকি সুরে উত্তর এলো, যাব না, আমি এখান থেকে যাব না। এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্য আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি কার মুখে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলে বউ ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করিয়া আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে দাও ওর নামে, তাহলেই তোমার বাবা পেটজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললেন, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারো ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বললে, তা পারবে না। আমি গাছের চারিদিকে গন্ডি দিয়ে দিচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছেই ও বন্দি হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমরা আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবেই? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের উপর থেকে খনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা। মাঝি বললে, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বললে, দাঁড়াও দাঁড়াও বলছি বলছি। এই বলে একটু থেমে তারপর বললে, ওই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান। আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সেদিন যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেদিন থেকেই দুপুরে মরমর করে ভয়ঙ্কর শব্দ করে বট গাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ের আর কোনো ভূতের উপদ্রবই রইল না।